বোলপুর গ্রামে সুভাষ নামে এক ব্যক্তি তার পরিবারের সাথে থাকত। তার পরিবার বলতে শুধু তার স্ত্রী ও তার মেয়ে। সুভাষ খুবই কষ্ট করে রিক্সা চালিয়ে তার সংসার ও তার মেয়ের পড়াশোনার খরচ চালাতো। বাবা, আমার একটা বই কিনতে হবে, তাই আমার কিছু টাকা দরকার। তুমি কি আমায় এখন কিছু টাকা দিতে পারবে? না রে মা, এখন আমার কাছে কোনো টাকা নেই। আজকে যে কটা টাকা রোজগার করেছি সেই টাকা দিয়ে তো ঘরের চাল ডাল তেল নুন কিনতে গিয়েই ফুরিয়ে গেছে। এখন আমার কাছে কোনো টাকাই নেই। কালকে সারাদিন কাজ করে বাড়ি ফিরে আমি তোকে বই কেনার টাকা দেব। ঠিক আছে বাবা, আজ না কিনলেও হবে, কাল আমি স্কুল থেকে ফিরে বইটা কিনে নেব। এই কথা বলে তারা সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সুভাষ রোজকার দিনের মতো রিক্সা নিয়ে কাজে বেরিয়ে পড়ল। প্রচণ্ড গরমে বেশ কয়েক ঘন্টা রিক্সা চালানোর পর সুভাষ খুবই অসুস্থ হয়ে পড়ল। তাই কিছু লোক তাকে নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। এ তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। কিরে পায়েল, তোর বাবা দেখি এখনো ফিরলো না। তোর বাবা যে বাড়ি ফিরতে কখনো এত দেরি করে না, আজ আবার কি হলো? এখন তো আমার খুবই চিন্তা হচ্ছে। হ্যাঁ মা, এটা তো তুমি ঠিকই বলেছ। এখন তো আমারও খুব চিন্তা হচ্ছে বাবার জন্য। চলো আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। এইভাবেই সুভাষের স্ত্রী ও তার মেয়ে খুবই চিন্তা করতে লাগলো। ঠিক তখনই পিন্টু নামের একটি ছেলে সুভাষকে ধরে বাড়িতে নিয়ে আসলো। হ্যাঁ গো, তোমার আবার কি হলো? তোমায় এমন দেখাচ্ছে কেন? কিরে পিন্টু, তোর কাকার আবার কি হলো? সকালে কাজে বেরোনোর সময় তো ভালোই ছিল, এখন হঠাৎ করে কি হলো? কথা বলছে না যে, কোনো সাড়া শব্দ দিচ্ছে না। কাকিমা, কাকু এই গরমে রিক্সা চালাতে চালাতে অসুস্থ হয়ে পড়েছিল, তাই কাকুকে জল টল দিয়ে বাড়িতে নিয়ে আসলাম। কাকুর এখন বিশ্রামের প্রয়োজন, ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। হ্যাঁ, তুমি এখন শোবে চলো। এই বলে সুভাষের স্ত্রী তাকে নিয়ে ঘরে শুইয়ে দিল। হ্যাঁ গো, তুমি তো বিকেল হতে না হতেই বাড়ি ফিরে আসো। আজ আবার এই গরমের মধ্যে সন্ধে অবধি কাজ করতে গেলে কেন? কি করব বলো, মেয়েটার একটা বই কেনা দরকার। যে ক টাকা রোজগার করি সে ক টাকা দিয়ে তো ঘরের চাল ডাল কিনতেই খরচ হয়ে যায়। তাই ভাবলাম একটু বেশি কাজ করে মেয়েটার জন্য বই কেনার টাকা দেব। তোমাকে আর এখন এইসব নিয়ে ভাবতে হবে না। তুমি বরং এখন বিশ্রাম করো, আমি দেখি কি করা যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। সুভাষের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে লাগলো, যার ফলে তাদের পক্ষে সংসার চালানো আরো কষ্টের হয়ে পড়ল। কিরে পায়েল, তুই এখনো দাঁড়িয়ে আছিস? স্কুলে যাবি না? তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মা, আজ যদি আমি স্কুলের ফিস জমা না দিই তাহলে আমায় আর স্কুলে বসতে দেবে না। এদিকে বাবার এই অবস্থা, আমরা দুমুঠো খেতে পাচ্ছি না। এখন আমি কি করে স্কুলের ফিস জমা দেব? তাই আমি ঠিক করেছি আমি আর পড়াশোনা করব না। আমি বরং তোমার সাথে হাতে হাতে কয়েকটা কাজ করে দেব, তাহলে কোনো মতে আমাদের সংসারটা তো চলবে। এইভাবেই অসহায় মা মুখ বুজে তার মেয়ের সব কথা মেনে নিল। ধীরে ধীরে সুভাষের স্ত্রী ও তার মেয়ে লোকের বাড়িতে কাজ করে কোনো মতে তাদের সংসারটা চালাতে লাগলো। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। হঠাৎ একদিন আচমকা সুভাষের মৃত্যু হলো। সুভাষের স্ত্রী ও তার মেয়ে কান্নায় ভেঙে পড়ল। সুভাষের মৃত্যুর বেশ কয়েকদিন পরে সুভাষের দাদা তাদের বাড়িতে এলো। বৌমা, তোমরা কি বাড়িতে আছো? আরে দাদা যে, আসুন আসুন, ভেতরে আসুন। সবই তো শুনলাম, কি আর করা যাবে বলো। ভাই যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে সেটা তো আমরা কেউ ভাবতেই পারিনি। যাই হোক, তোমরা কিন্তু ভেঙে পড়ো না। মাথার ওপর ভগবান আছেন, তিনি কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। এই নাও, এখন এই কটা টাকা রাখো, এটা তুমি তোমার প্রয়োজন মতো কাজে লাগিও। না না দাদা, তার কোনো দরকার নেই।
আমরা ঠিক কোনো না কোনোভাবে চালিয়ে নিতে পারবো। না না বৌমা, এ কি করে হয়? তুমি তোমার জন্য না হোক পায়েলের জন্য এই টাকাটা রাখো, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাতে দ্বিধাবোধ করো না। এই বলে সুভাষের দাদা কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে গেল এবং বেশ কিছুক্ষণ পর পায়েল সেখানে এলো। পায়েল, তুই এসে গেছিস? বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। মা, এইভাবে আর কতদিন চলবে? আমরা লোকের বাড়িতে কাজ করে করে যে কটা টাকা রোজগার করি তা দিয়ে তো দুমুঠো খাবার ছাড়া আর কিছুই হয় না। আমি নিজে কিছু একটা করতে চাই। নিজে যে কিছু করবি তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমরা কোথায় পাবো? আমরা যে কটা টাকা রোজগার করি তা দিয়ে তো আমাদের দুবেলা দুমুঠো খাবারই জোটে না। এই কথা শুনে পায়েল খুবই হতাশ হয়ে গেল এবং এই বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। পায়েল, কিছুক্ষণ আগে তো জেঠু এসেছিল, কিছু টাকা দিয়ে গেছে। জেঠু টাকা দিয়ে গেছে? তাহলে মা, আমরা ওই টাকা দিয়ে চলো একটা ছোটখাটো দোকান খুলি। কিন্তু কিসের দোকান খুলবি তুই? মা, তুমি তো বেশ ভালোই রান্না করতে পারো, তাই আমি ভাবছিলাম যে একটা খাবারের দোকান দেব। তুমি ঘরে যা রান্না করো সেটাই একটু বেশি করে রান্না করবে, যাতে সেটা আমরা দোকানে বিক্রি করতে পারি। কিন্তু পায়েল, রাস্তায় তো এত খাবারের দোকান, কেউ কি আমাদের থেকে খাবার খেতে আসতে চাইবে? দোকান দিয়েই দেখি কি হয়। আমার পুরো বিশ্বাস যে আমাদের দোকান চলবে। এই কথা বলার কিছুদিন পর সুভাষের স্ত্রী ও তার মেয়ে মিলে একটি খাবারের দোকান দিল। ধীরে ধীরে অনেক লোক তাদের দোকানে খেতে আসতে লাগলো এবং তারা দুজন তাদের অভাব কাটিয়ে দোকানের উপর নির্ভরশীল হয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো।